আচ্ছা, দেখেন স্ক্রিন শেয়ার করেন। আমি তো এখন দেখাইতে পারতেছি না, ওয়াইফাই তো আ- নাই, কারেন্ট কারেন্ট তো নাই, নাই? আমি মোবাইল ডাটাতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা কারেন্ট নাই। আসলে দেখাবনি ভাই, হ্যাঁ। বুঝতে পারছি, আমি তো কোনো প্রবলেম নাই তো। প্রবলেম আর কি, নতুন কিছু লাগে এই আর কি। আচ্ছা আচ্ছা, প্রবলেম হলে আমাকে বলবেন, তাহলে আমি দেখাবো। হুম। আর এক মিনিট, স্ক্রিন শেয়ারের অপশন। আচ্ছা ওয়েট আ সেক, আমার ল্যাপটপ ল্যাগ করছে। ও, আরে ডাটা কি ভাই ক্লিয়ার? আমি তো মোবাইল ডাটা আছে, একটু স্লো মাত্রা আমার না রুমে, না, আপনার মোবাইল কথা, ডাটা পাই আপনার না। আপনার কথা ক্লিয়ারই বোঝা যাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, কথা বুঝতে হবে। আচ্ছা ওকে ফাইন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন তো মনে হয় দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, গুড। হুম, প্রতিদিন নিউ নিউ টেকনোলজি নিয়ে শিখতে হয়। এই যে দেখেন আমাদের অফিসে লাইব্রেরি নিয়ে কাজ করবে, ফিউচার প্রজেক্টগুলোতে বলে লাইব্রেরি দেখেন। মানে হুম। কি বলবো, একেবারে নতুন নতুন টেকনোলজি আসে, ওটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। সো ওটা আপনি যদি একটা ভালো করে বুঝেন, তাহলে ওটা আপনি নিজে নিজে দিয়ে শিখতে পারবেন। কোনো কথা না। কদিন আগে আমাদের ওখানে নাক্সট জেএস নিয়ে কাজ করতে, মানে আমাদের রানিং প্রজেক্টে আমার ফিউচারের হুম। জন্য লারাভেল লাইব্রেরি ইউজ করবে। সো লাইব্রেরি টিউটোরিয়াল দেখতেছিলাম অফিস থেকে আইসা। এই তো আর কি। So, আমাদের ক্লাসটা ওপেন করি। কয়েকদিন, ওই তো মানে, দুই একদিনে কি জি ভাই। কয়েকদিন লাগে নতুন, আবার নতুন ল্যাঙ্গুয়েজ আরে দিলে? ভাই, নতুন শিখাতে কিছু নেই, কনসেপ্টটা সেম। জাস্ট আমি কি করে জানেন, সবগুলোর বেসিক কনসেপ্ট আগে নিয়ে নিই যে কোথায় কি করা হবে। তারপর ছোটখাটো কয়েকটা প্রজেক্ট করি, যাতে আমার কি কি শিখছে তার একটা যাতে আইডিয়া হয়। তারপর রিয়েল লাইফ প্রজেক্ট করি, তারপর প্রজেক্টের কোথাও আটকে গেলে ওটা গুগল সার্চ করি যে এটা সলিউশন কি, ওটা সলিউশন কি, মানে ডকুমেন্টেশন দেখে, মানে ঘাটাঘাটির উপরে থাকতে হবে। বুঝছেন, বেসিক্যালি কথা হচ্ছে এটা, যে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন আর কি। যে শিখার তো শেষ নেই, যে লিমিটেশন দেখে শিখবেন। আমি এই কয়েকটা শিখলাম যে স্পেসিফিক এই কয়েকটা টপিকে আমার কাজে লাগবে, অবশ্যই না। নিজেকে, নিজের মধ্যে যত বেশি টেকনোলজি রাখতে পারবেন তত ভ্যালু আপনার থাকবে। বুঝছেন? ট্রাস্ট জাভাস্ক্রিপ্ট ফার্স্ট সেকেন্ড ক্লাস। হ্যালো, perhaps that's no, yes, নাই। city array function splice array filter map sort sort concat videos.
হ্যাঁ ভাই, সরি ভাই, আপনি তো হারাই গেছেন। নেট নেটের নেট অ্যাকচুয়ালি হিউজ প্রবলেম, মানে নেটের কারণে কিছুই করা যাইতেছে না। ঢাকাতে প্রবলেম দেয়। ঢাকাতে প্রবলেম নেই অ্যাকচুয়ালি, আমাদের বাসাতে কিছুদিন নেটের প্রবলেম ছিল, পরে আমরা আইএসপি চেঞ্জ করে ফেলছি। ঢাকাতে তো ওইসব কোনো ব্যাপার না, যে সময়টা ওই সময় করা যায়, বুঝছেন? সো আপনি কি এখন ডাটা দিয়ে আছেন? আমি হ্যাঁ ডাটাতে আছে। আচ্ছা, সো ডাটাতে কোনো প্রবলেম? না ইনশাল্লাহ এখন প্রবলেম হতো না বাইরে। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট এখন ভিডিও দেখেন, আমি জাস্ট আপনাকে দেখাবো। তো আমি আসলে কি বলছি, মানে মানে বুঝতে পারছেন তো, যে নতুন নতুন টেকনোলজির সাথে আপনাকে অ্যাডজাস্ট হতে হবে। যেমন আমি লারাভেল মানে লাইভের পারি না, আমি এখন প্রজেক্টের জন্য জাস্ট লারাভেল লাইব্রেরির ডকুমেন্টেশনটা দেখতেছিলাম। এরকম আর কি, যে আপনি আপনার ফ্রি টাইমে নতুন কিছু শেখার চেষ্টা করবেন আর কি। যেহেতু আপনি এখন বিগিনার, আপনার থেকে যেটা মনে হবে ওইটা আপনার থেকে মানে নতুন নতুন কঠিন কঠিন মনে হবে আর কি। সো ওইসব নতুন নতুনের কিছু না, আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ যাবেন, পরে আলটিমেটলি সব কিছুই বুঝতে পারবেন। এই তো। সবাই স্ক্রিন দেখতেছেন না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ফাইন। সো আজকের ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেমন জাভাস্ক্রিপ্টের কল ব্যাক, অ্যাসিনক্রোনাইজ, সিনক্রোনাইজ, তারপর হচ্ছে অ্যারে ফাংশন, যে অ্যারে দিয়ে কিভাবে কাজ করা যায়, অ্যারেকে আমরা কিভাবে ইউজ করতে পারি, বুঝছেন? মানে আমি গতদিন অফিসে একটা প্রবলেম ফেস করছিলাম, পরে অ্যারে ফিল্টার দিয়ে ওই প্রবলেমটা আমি সলভ করছি। মানে আমি বললাম না আপনাকে ওদিন আমি ক্লাস নেব, যে মানে গতদিন মানে এখন অনেক মানে প্রবলেমটার জন্য আমি প্রায় আধা ঘন্টা স্টাক হয়েছিলাম, পরে সলভ করলাম, এরকম আর কি। সো তাহলে আজকে আমরা তাহলে শুরু করি। আগে তাহলে আমরা প্রথমে শুরু করি, গত ক্লাস আমরা কত পর্যন্ত দেখলাম, মানে ফাংশন পর্যন্ত, তাই না? আপনাদের বললাম এগুলো সবগুলো দেখতে। সো আই হোপ আপনি দেখছেন, যদি না দেখেন সমস্যা নাই, আমরা কাজ করতে করতে দেখে যাবো, বুঝছেন? আর আমি এগুলা চাইলে মানে মুখস্থই করাতে পারি, তারপরে একটা গাইডলাইন আপনাকে দেখাই, যাতে আমার মানে আমি যে সময় থাকবো না, আপনি এই সময় এগুলা দেখতে পারবেন আর কি, যে আমি কোথায় কোথায় এগুলা মানে ফলো করেছি। যেমন আমার তো সব টপিকগুলো অলমোস্ট মুখস্থই আছে, যে একটার পর একটা গেলে আপনার মাথায় থাকবে না যে ওই ভাই কি করেলো, তারপরে যেহেতু আপনার হাতে একটা ডকুমেন্টেশন আছে, তো আপনি বুঝতে পারবেন যে ওইগুলো কোথা থেকে করায়। তো আমরা ফলো করতেছি W3 স্কুলস। সো আরেকটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে developer.mozilla.org, এটা জাভাস্ক্রিপ্টের জন্য বেস্ট, মানে W3 স্কুল, ডেভেলপার, মজিলা, এগুলো হচ্ছে বেস্ট, মানে বেস্ট রিসোর্সের জন্য। আরও অনেক রিসোর্স আছে, এগুলো বিগিনাররা ফলো করে। সো আপনার উচিত এগুলো ফলো করা। এই তো। আর এগুলো ফলো করতে কোনো প্রবলেম হলে আমাকে আস্ক করবেন। এই তো আর কি। সো আজকে আমরা জাভাস্ক্রিপ্টে দেখব কল ব্যাক, একটা নিউ কনসেপ্ট, যে কল ব্যাক বলতে বেসিক্যালি আমরা কি বুঝি। সো আজকে আমাদের কোর্স ওপেন করলাম, আগের দিনের কোডগুলো কাটা দেই। ওকে ফাইন। সো কল ব্যাক দেখার আগে আমরা কিছু ফাংশনের কাজ করি। যেমন একটা ফাংশন মানে ফাংশন ক্যালকুলেটর, ক্যালকুলেটর ফাংশন দুটা প্যারামিটার নেয়। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর বানানো ভুল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা ফাংশন বানাই, ফাংশন। আচ্ছা ফাংশনটা অন্যভাবে বানাই, const print is equal to একটা অ্যারে ফাংশন, তার একটা প্যারামিটার নেয় console। কারণ আমাদেরকে তো বারবার console.log করতে হয়, সো আমরা একটা console.log এর একটা শর্টকাট ফাংশন বানায় রেখে, যেটার নাম হচ্ছে প্রিন্ট। ওই প্রিন্টের একটা প্যারামিটার নেবে, ওই প্যারামিটার যেটা দেবে ওটা আমাদেরকে প্রিন্ট করে দেবে। তো এটা হচ্ছে অ্যারো ফাংশন, যেটা গত ক্লাসে দেখেছি। আমরা ফাংশন দুইভাবে ডিফাইন করতে পারি। ওকে ফাইন। সো আমরা দ্বিতীয় ফাংশনটা হচ্ছে ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটরে আমরা কিছু একটা করব। ক্যালকুলেটর মনে করেন সাম করব, লেট সাম ইজ ইকুয়াল টু a প্লাস b, তারপর সামটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট সাম। তো সিম্পল আর কি, একটা ক্যালকুলেটর বানালাম, মানে ক্যালকুলেটর ফাংশন করলাম, এখানে দুইটা ভ্যালু দিলাম 10 20। সো এবার আমরা কোডটাকে ব্রাউজারে দেখি,
আমাদের কনসোল ওপেন করি, ইন্সপেক্ট, রাইট বাটন, তারপর কনসোল। এই যে আমাদের সাম 30 আসছে, অ্যাজ ইট ইজ যেভাবে 30 আসার কথা। সো এখন মনে করেন আমরা ক্যালকুলেটর একটা ফাংশন বানালাম, এই ফাংশনের ভিতরে একটা অপারেশন করলাম। সো এখন আমাদের দরকার হলো যে আমরা এখানে তো ক্যালকুলেটর দিয়ে সাম করছি, আমাদের হয়তো বা মানে কি বলে ওটাকে, আরে আরে মানে বিগ করতে হবে। সো ওটা আমরা কিভাবে করতে পারি, ওটার জন্য আমাদেরকে আলাদা একটা ফাংশন অপারেটর চেঞ্জ করতে হবে অবশ্য, অথবা আরেকটা ফাংশন বানাতে হবে, যে মনে করেন ক্যালকুলেটর 2, ক্যালকুলেটর 2 হচ্ছে a - b। সো মানে আমাদের আরেকটা একটা বিয়োগের একটা ফাংশন হলো। কিন্তু এটা কেমন দেখা যায়, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার মানে প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে একটা ফাংশন বানাতে হচ্ছে, মানে বিষয়টা একটা লেন্থি প্রসেস না। সো জাভাস্ক্রিপ্ট আমাদেরকে আরেকটা জিনিস দেয়, ওটা হচ্ছে কলব্যাক। কলব্যাকের বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে আপনি একটা ফাংশনকে আরেকটা ফাংশনের প্যারামিটার আকারে পাস করতে পারবেন। বিষয়টা বুঝে নিন, মানে কি হচ্ছে, একটা ফাংশন কে আরেকটা ফাংশনের প্যারামিটার আকারে আপনি পাস করতে পারবেন, মানে প্যারামিটার অথবা মানে ফাংশনকে ফাংশনের মধ্যেই প্যারামিটার আকারে পাস করা হ্যাঁ, এই ফাংশনের আর্গুমেন্টের মধ্যে পাস করতে পারবেন, তো আর্গুমেন্ট আর প্যারামিটার সেম। মনে করেন এখানে আমরা একটা ক্যালকুলেটর ফাংশন আছে না, আমরা জাস্ট উপরে এটাকে ডিফাইন করছি আর এখানে কল করছি। সো কলব্যাকের কনসেপ্ট হচ্ছে আপনি আমরা এখানে যেরকম ভেরিয়েবল পাস করি না, আপনি চাইলে একটা ফাংশনকে পাস করতে পারবেন, ফাংশনও পাস করা যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে কলব্যাকের কনসেপ্ট। যে কলব্যাক যদি আপনাকে যদি বলা হয় কলব্যাক বলতে কি বুঝো, তাহলে আপনি এটা বলবেন যে একটা ফাংশনকে আমরা আরেকটা ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করতে পারি অথবা আর্গুমেন্ট হিসেবে। এই তো। সো আমরা দেখি এখন কিভাবে আমরা কলব্যাককে ইউজ করলে আমাদের প্রবলেমটা সলভ হয়। আমাদের প্রবলেমটা ছিল যে আমরা একটা ক্যালকুলেটর বানাবো, একবার এক একটা রেজাল্ট দেবে, কিন্তু আমরা সামের জন্য একটা করতে হচ্ছে, তারপর হচ্ছে মানে মাল্টিপ্লিকেশনের জন্য একটা, তারপর হচ্ছে ডিভিশনের জন্য একটা ফাংশন বানাতে হচ্ছে, যেটা আমাদের কোনো মানে ভালো প্রসেস না। তো এখন দেখি আমরা কলব্যাক। সো কি করতে পারি, আমি একটা কলব্যাক নামে একটা ফাংশন বানাই, ফাংশন নাম দিই টাস্ক। এনিওয়েজ টাস্কের দুইটা প্যারামিটার নেয়, যেহেতু আমাদের এখন কাজ দুইটা, সো দুইটাকে আমরা বলে দিতেছি। আচ্ছা, তারপর আর একটু ইজি করি। সো মনে করেন আমরা এখানে একটা কলব্যাক ফাংশন পাস করবো, সো উপরে একটা প্যারামিটার দিয়ে দিই, এটার নাম দিব মনে করেন কলব্যাক। এখানে কলব্যাক না, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, আমি প্যারামিটারের নাম দিচ্ছি কলব্যাক, এটা কোনো ফ্যাক্ট না। সো আমরা এখন এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, সো এই ফাংশনটাকে আমাদেরকে এখানে কল করতে হবে, যে কলব্যাক সাম। সো তারপর এই ফাংশনটা আমাদেরকে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। আচ্ছা, সো এখন আমরা ফাংশনটা মানে ডিফাইন করতে, ফাংশনটাকে এখন ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্টেশনটা হবে আপনি যে ফাংশনে একদম মেইন প্যারেন্ট ফাংশন যেখানে মাল্টিপল টাস্ক করতে চাইবেন, ওইখানে আপনি কলব্যাক ফাংশনটা দিবেন। সো জাভাস্ক্রিপ্টে আমরা কোনো ফাংশনের নাম ছাড়াও ফাংশন ডিফাইন করতে পারি, ওটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, বুঝছেন? জাস্ট ফাংশনের কোনো নাম থাকবে না, জাস্ট আপনি ফাংশন কিওয়ার্ডটা দিবেন আর প্যারেনথেসিস দিবেন, আর এটা একটা ফাংশন, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। সো আমাদের অ্যানোনিমাস ফাংশন দুইটা প্যারামিটার নেয়, একটা a আর একটা b। আচ্ছা, a b তে হচ্ছে আমাদের ভ্যালু 10 আর হচ্ছে 20, সরি a b হয়েছে, তো দুইটা প্যারামিটার, তারপর দুইটা প্যারামিটারকে সে মনে করেন যোগ করে, যেমন প্রিন্ট a প্লাস b। এখন দেখি আমাদের রেজাল্ট কি হয়। এই যে আমাদের রেজাল্ট আসতেছে 30, মানে যেটা আসার কথা। সো এখন মনে করেন আমরা এখন ফাংশনটা আমাদের এখন বিয়োগ করা দরকার। সো জাস্ট আমরা এখানে জাস্ট মানে আমাদের ওই কলব্যাক ফাংশনে এখানে বিয়োগ দিয়ে দেব, যে এই যে বিয়োগ মানে -10 আসছে, যেটা 10 থেকে 20 গেলে হচ্ছে -10। আর যদি আমাদের এখন গুণ করার প্রয়োজন হয়, জাস্ট আমাদের এক জায়গায় চেঞ্জ করলেই আমাদের ওই ফাংশনটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে আর কি। এখন যদি আমরা গুণ করতে চাই, এই যে দেখেন 200 আসতেছে, 10 আর 20 গুণ করলে হয় 200। মানে কলব্যাকের কনসেপ্টটা তো বুঝছেন যে আমরা ভাই এখানে হচ্ছে যে ফাংশন, আমি যে প্যারামিটার একটা পাস করতেছি, ফাংশন ব্র্যাকেটের ভিতরে ab প্যারামিটার, হ্যাঁ এটা 10 20 এর সাথে যে আরেকটা প্যারামিটার পাস করতেছি, এটা মানে 10 20 তারপরে ফাংশন ab একটা প্যারামিটার পাস করতেছি না। হ্যাঁ,
এই প্যারামিটারটা কোথায় নক করতেছে, কল ব্যাকে? এই হ্যাঁ এই প্যারামিটারটা আমাদের কলব্যাক থেকে আসতেছে, কারণ কলব্যাক দুইটা প্যারামিটার নেয় যেটা আমরা এখানে ডিপেন্ড করে দিছি, বুঝছেন। আর ইমপ্লিমেন্টেশনটা করতেছি আমরা এখানে কলব্যাক থেকে, এখানে আর ইমপ্লিমেন্টেশনটা করতেছি আমরা এখানে। এখানে ছোট টাস্ক দেখতে তাই এরকম একটু হিজিবিজি দেখা যাচ্ছে আর কি। আমরা ফিউচারে কলব্যাকের আরো অনেকগুলো টাস্ক দেখব, যেমন আমাদের জাভাস্ক্রিপ্ট মানে অনেকগুলো কলব্যাক ইউজ করে, মানে আমি এখানে নাম দিছি ফাংশন, মানে ফাংশন দিয়েই একটা প্যারামিটার। আচ্ছা এক মিনিট, আপনার এখানে একটা কনফিউশন আছে আমি বুঝছি। আচ্ছা ওয়েল, সো মনে করেন একটা ফাংশন নেই, ফাংশনের নাম দিলাম টেস্ট, এই তো। আমরা জাস্ট এই ফাংশনটাকে এখানে প্যারামিটার আকারে পাস করি। এই যে দেখেন আমাদের যে রকম রেজাল্ট আসতেছে, আসার কথা ওইটাই আসতেছে। এবার বুঝছেন, আমরা জাস্ট একটা ফাংশনকে আরেকটা ফাংশনের প্যারামিটার আকারে পাস করতেছি। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর ফাংশন। আর আমাদের এখানে একটা কলব্যাক নামে একটা ভেরিয়েবল দিলাম অথবা কিছু একটা দিলাম, যেটা হবে আমাদের ফাংশন। আর টেস্ট এটা হচ্ছে আরেকটা ফাংশন, যেটা আমাদের ক্যালকুলেটর ফাংশনের আর্গুমেন্ট আকারে যাচ্ছে, যেটাকে আমরা এই প্যারামিটার আকারে এখানে অ্যাকসেপ্ট করতেছি। তাহলে অ্যাকসেপ্ট করার পর এটাকে আবার এখানে আবার কল করতেছি, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। সো এখানে বিষয়টা আমি কি করছি, প্রথমে এটা হচ্ছে ফাংশন, আচ্ছা কন্ট্রোল জেড দেই, আচ্ছা মানে জেড না, যাতে আপনি আবার দেখতে পারেন, কমেন্টটা একটু করে রাখি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফিচার, মানে শুধু জাভাস্ক্রিপ্টে না, পিএইচপিতেও আছে। কোনো ফাংশনের যদি কোনো নাম থাকে, ওটাকে নাম না থাকে ওটাকে অ্যানোনিমাস ফাংশন বলে, বুঝছেন? তারপর প্রিন্ট। আচ্ছা তার মানে আমি এখানে ফাংশনের নাম দেই না, জাস্ট একটা বিল্ট-ইন আকারে ফাংশন জাস্ট বিল্ট-ইন আকারে দিয়ে দিয়েছেন, এক্স্যাক্টলি ওইটাই। জাস্ট আপনার এখানে একটা ফাংশন দরকার, যে ফাংশনের নাম ডাজন্ট ম্যাটার, বুঝছেন? তাহলে কলব্যাকের কনসেপ্ট হচ্ছে এটা, যে আপনি একটা ফাংশনকে আরেকটা ফাংশনের প্যারামিটার আকারে পাস করতে পারবেন। আপাতত এতটুকু বুঝলেই হবে, শুধু শুধু মাথা করে লাভ নেই, আস্তে আস্তে বুঝবেন। এক্স্যাক্টলি কোনো কাজও করে না, এক্স্যাক্টলি কাজ করে, জাস্ট এখানে সিম্পলের কারণে আপনি বুঝতেছেন না যে জাস্ট আমরা ওইভাবেই ইউজ করলে তো হয়, বুঝছেন? না মানে কি প্রোগ্রামিং এমন, মানে আমি আমার মধ্যে কাজ লাগে কি যে শিখি একদম যোগ বিয়োগের মধ্যে কাজ করতে হবে, কিন্তু একদম মেইন যে প্রফেশনালি কাজটা করলে ওইখানে কতরকম ভাবে কাজ করে। বুঝছি, এটা আমরা প্রফেশনাল ভাবে আস্তে আস্তে দেখবো। আপনাকে আগে তো বেসিকটা তো বুঝতে হবে, আপনাকে তো আগে আমি সবকিছুতেই স্টার্ট করি একদম। এই তো আপনাকে লেগে থাকতে হবে, ডিগ্রি যাওয়ার জন্য আপনাকে লেগে থাকতে হবে। আপনি মনে করেন আমি বড় বড় এগুলো আমি পারি না, আমার দ্বারা হবে না, এসব চিন্তা ভাবনা মানে দূর করতে হবে, বুঝছেন? আপনি হয়তো কোনো ল্যাঙ্গুয়েজের বেসিকটা শিখেন, তারপর অ্যাডভান্সে যান না, এটা হচ্ছে প্রবলেম। আপনি আগে বেসিকটা ভালো মতো ক্লিয়ার করবেন, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, মানে সব কিছু করতে পারবেন আর কি, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, আমরা আজকে কিছু রিয়েল লাইফের প্রজেক্ট দেখবো, মানে এই প্রজেক্ট বলতে কি মানে আমাদের ফাংশন দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এগুলো দেখবো, সমস্যা নেই। সো কলব্যাক তাহলে তো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কলব্যাকের মেইন বেসিক হচ্ছে আমি একটা ফাংশন প্যারামিটার হিসেবে পাস করতে পারতেছি আরেকটা ফাংশন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি এটা। আর আপনাকে এখন দুটো টার্মের সাথে পরিচিত করেছি, একটা হচ্ছে কলব্যাক আর একটা হচ্ছে অ্যানোনিমাস। যে ফাংশনের কোনো নাম থাকে না ওটাকে অ্যানোনিমাস ফাংশন বলে, বুঝছেন? পিএসপিতে, হ্যাঁ পিএসপিতে এসব অহরহ দেখতে পাবেন। তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস, জাভাস্ক্রিপ্টে আলাদা এক্সট্রা মানে অন্যরকম আরেকটা ফিচার, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। সো আমরা প্রথমে কি করি, আচ্ছা এটাকে আমরা কমেন্ট আউট করে রাখি, c1 console.log, আচ্ছা কি দেব ফার্স্ট FIR, আচ্ছা console.log দেখেন আমাদের তো প্রিন্ট নামে একটা ফাংশন আছেই, প্রিন্ট the first, মানে জাস্ট আমরা console.log কে একটা ফাংশনে নিয়ে নিয়েছি, জাস্ট অত বড় console.log
লগের না লিখতে হয়, আমরা ছোট মতো একটা প্রিন্ট ফাংশন দিলে হয়। কিন্তু কি আউটপুট কনসোলের মধ্যে কাজ করে? আরে না ভাই, এই যে দেখেন আমি একদম 2 কিন্তু নম্বর লাইনে ফাংশনের নাম। প্রিন্ট একটা ফাংশনের নাম দিয়েছে, আপনি এখানে যে কোনো কিছু দেন অ্যাজ ইউর উইশ। আচ্ছা দিলাম এ বি সি, এবিসি, তারপর একটা অ্যারো ফাংশন নিয়েছি, তারপর ওই ফাংশনে একটা প্যারামিটার নেই, তারপর ওই প্যারামিটারটাকে সে কনসোল ডট লগ করে, মানে আমরা একবার কনসোল ডট লগ করছি, মানে বুঝছেন একটা ফাংশনের ভিতরে। তারপর ওই ফাংশনটাকে আমরা যেখানে কল করতেছি ওই কলটা আমাদেরকে দিতেছে, মানে আলটিমেটলি কনসোল ডট লগ। আধা ঘন্টা পর টিএসআই কি ঘুমাই দিতে পারতাম। থার্ড। আরে আধা ঘন্টা। হ্যাঁ ভাই বুঝছেন, হ্যাঁ ভাই, এই যে জাস্ট আমরা এখানে দাঁড়ান, শিওর। হ্যাঁ ভাই ঠিক আছে এখন। এই তো হ্যাঁ ঠিক আছে, আপনি এটার আগে মানে ক্লিয়ার হন। আমি এখানে কি করছি, প্রিন্ট নামে জাস্ট একটা কিওয়ার্ড নিছি, কিওয়ার্ড নামে একটা মানে কিওয়ার্ড দিয়ে একটা ফাংশন বানাইছি, তারপর ওই ফাংশন আমাদেরকে কনসোল ডট লগ রিটার্ন করে। এখন দেখেন প্রিন্টের না দিয়ে আমি দিছি এবিসি, কারণ এবিসি এখন যেখানে দেবো তার একটা প্যারামিটার দেবো, ওটা আমাদেরকে প্রিন্ট করে দেবে, যাতে আমাদের কাজগুলো মানে ইজিলিতে হয়, এটাই। দাঁড়ান আবার আমরা আগের মতো করলে পিআরআই এন্টারটা শেষটা হয় নাই। ওটা কি ভাই কনস্ট্যান্ট ফাংশন? না না কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা ভেরিয়েবল, মানে কনস্ট্যান্ট ওইদিন মানে কালকে কি বুঝালাম যে কনস্ট্যান্টকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যায় না। হ্যাঁ কনস্ট্যান্টকে চেঞ্জ করা যায় না, আর ভেরিয়েবলকে আপনি চেঞ্জ করতে পারবেন, মানে স্কোপ ওয়াইজ। ফাংশন নিচে আবার ফাংশন ভেরিয়েবলের মধ্যে রাখছে। এই তো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের রিয়েল মজাতে এখানেই। জাভাস্ক্রিপ্ট হিউজ মানে অনেক কিছু, মানে এখানে আমরা কি করছি, একটা অ্যারো ফাংশনকে আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করছি, যেটা আপনি পাইথনে করতে পারবেন, বুঝছেন। তারপর ওই ভেরিয়েবলটাকে আমরা একটা ফাংশন হিসেবে ইউজ করতেছি, আলটিমেটলি এটা একটা ফাংশন না। একটা আরেকটা কাজ করি, একটা দিয়ে লেট ARS is equal to টেস্ট, মানে প্রিন্ট। এখন আই হোপ ARS এর একটা ফাংশন দেখি, আমি এটা পাইথনে দেখছিলাম, পাইথনে কাজ করছি না জাভাস্ক্রিপ্ট। এই দেখেন কত মজা, আমরা ভেরিয়েবলের মতো আবার মানে ফাংশনকে অ্যাসাইন করতে পারতেছি, মানে বিষয়টা অনেক জোস না। এই যে প্রিন্ট নামে একটা ফাংশন নিছে, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপর ওই ফাংশনটাকে আরেকটা ভেরিয়েবল আমরা অ্যাসাইন করছি, তারপর ওই ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতেছি। এই যে হ্যাঁ বুঝতে পারছি, জাভাস্ক্রিপ্ট অনেক মজার। এই তো আমরা যেটা বুঝাতেছিলাম অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস। সো আমাদের 20 নম্বর লাইন থেকে দেখেন, তাহলে ভেরিয়েবলটা কি আমি আউটপুট হিসেবে দেখালো পারতাম না? ভেরিয়েবল বলতে শুধু ভেরিয়েবলটা নিলাম না, কনস্ট্যান্ট নামে একটা ভেরিয়েবল। হ্যাঁ কনস্ট্যান্ট নামে একটা, মানে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল দুইটা আলাদা জিনিস। যে কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট নিছেন, ওই কনস্ট্যান্টের মধ্যে একটা ফাংশনকে স্টোর করছেন, বুঝছেন। তারপর ওই কনস্ট্যান্টকে আরেকটা ভেরিয়েবল আপনি অ্যাসাইন করছেন, মানে বিষয়টা বুঝেন, দুইটা আলাদা জিনিস। প্রথমে এখানে কি করছি আমরা, এইখানে কনস্ট্যান্ট কি ডাটা টাইপের মতো নাকি? জাভাস্ক্রিপ্ট বললেন ডাটা টাইপ লাগে না, ডাটা টাইপ তো লাগে না, কিন্তু কনস্ট্যান্টে জাস্ট আপনি একবার দিতে পারবেন। এখানে আপনি প্রিন্ট, এখানে আপনি কনস্ট্যান্টটা আপনি কোনো অন্য কিছু অ্যাসাইন করতে পারবেন না। মনে করেন আমরা এখানে আরেকটা কাজ করি, প্রিন্ট ইজ ইকুয়াল টু মনে করেন 10। এখন জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এরর দিবে, এই যে দেখেন এখানে আমাদের একটা এরর দিয়েছে, এই যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, যাতে কনস্ট্যান্টটা আপনি কোনো কিছু অ্যাসাইন করতে পারবেন না। সো এখানে যদি আমি যদি লেট দিতাম তাহলে কাজ করতো। এই দেখেন লেট দেওয়াতে এখানে কোনো এরর নাই, প্রিন্ট নট আ ফাংশন। আচ্ছা যাই হোক, এখানে কি বলে আমাদের অ্যারো ফাংশনগুলোকে আমাদেরকে কনস্ট্যান্ট নিতে হয়, এটা হচ্ছে কথা। আর আমরা কনস্ট্যান্ট নিচ্ছি যাতে আমরা প্রিন্টটাকে পরে কোথাও যাতে অ্যাসাইন করতে না পারি, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের শিখার বিষয় হলো একটা ফাংশন ও ভেরিয়েবলে রাখতে পারতেছি নাকি? আর তো কাজ করতেছি না, এটাই ফাংশন আপনি ভেরিয়েবলে রাখতে পারতেছেন, কিন্তু এটা ভেরিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট, বিষয়টা বুঝতে হবে, বুঝছেন। ভেরিয়েবল আর কনস্ট্যান্ট এক না নাকি? না না এক না, ভেরিয়েবলের মান আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু কনস্ট্যান্ট একবার দিবেন, ওইটাই কনস্ট্যান্ট। এটাই না, একদম সিম্পল, এটা না তো বোঝার কোনো কিছু নেই। এই তো
সো এখন এখানে দেখেন আমরা 20 নম্বর লাইনে কি করছি, প্রিন্ট ফার্স্ট, প্রিন্ট সেকেন্ড, প্রিন্ট থার্ড। এই দেখেন এখানে জাস্ট কি তিনটাকে আমরা কনসোল ডট লক করছি। সো অ্যাজ ইট ইজ আমাদের যেভাবে আসার কথা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে। সো জাভাস্ক্রিপ্টে আমাদের এগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস আর কি বলে সিনক্রোনাস আকারে আসতেছে, মানে স্টেপ বাই স্টেপ। সো আমরা এখন একটা কাজ করতে যাচ্ছি, এই সেকেন্ডটাকে আমরা থার্ডে নিয়ে আসবো, যে সেকেন্ডটা আমাদেরকে থার্ডে প্রিন্ট করবে। ওটা আমরা কিভাবে করতে পারি, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ভাবে করবে, এগুলোতে সিনক্রোনাস ভাবে আছে না, আমরা চাচ্ছি এবার এগুলোকে অ্যাসিনক্রোনাস করব। সো জাভাস্ক্রিপ্টে আমাদেরকে একটা ফাংশন দেয়, মানে বিল্ট ইন সেট টাইম আউট, তারপর সেট টাইম আউট একটা কলব্যাক ফাংশন নেয়। তারপর কলব্যাক ফাংশন ওটাকে মনে করেন আমরা একটা ফাংশন দিলাম প্রিন্ট, তারপর সেট টাইম আউট ফাংশনের আরেকটা প্যারামিটার হচ্ছে টাইম। প্রথমে একটা কলব্যাক ফাংশন নেবে আর দ্বিতীয় প্যারামিটার নেবে একটা টাইম, যে কোন টাইমে সে কি করবে। মনে করেন এখানে 2000 মিলি সেকেন্ড দিয়েছি, মানে 2 সেকেন্ড, আর প্রিন্ট মানে সেকেন্ড প্রিন্টটাকে আমরা এখানে দিছি। আচ্ছা তাহলে এখানে কনফ্লিক্ট হতে পারে, আচ্ছা কনফ্লিক্ট হবে না, কনফ্লিক্ট হবে। আচ্ছা এখান থেকে সেকেন্ড আমরা কাটা দিই, প্রিন্ট সেকেন্ড SECOND, কন্ট্রোল X কন্ট্রোল B, ফার্স্ট সেকেন্ড থার্ড। দাঁড়ান এক মিনিট, সেট টাইম আউট ঠিক আছে না স্পেলিং, সেট টাইম আউট মাই ফাংশন প্রিন্ট একটা কলব্যাক ফাংশন। আচ্ছা ভুল করছি তো আমি, সেট একটা ফাংশন নেবে, তারপরে টাইম আউট, এই দেখেন, আরে শালা ফাংশন 2 নম্বর লাইন 3 নম্বর, মাই ফাংশন ইজ নট এ রেফারেন্স, এটা হবে প্রিন্ট। এই যে আসছে, আমি এখানে সব সিনট্যাক্সে ভুল করছি। সো এখন দেখেন এখানে কি হয়েছে, 20 নম্বর লাইনে আমাদেরকে প্রথমত প্রিন্ট ফার্স্ট, মানে এই ফার্স্টে কিওয়ার্ডটা প্রিন্ট করবে। তারপর আমাদের কি করার কথা, আমাদের 22 নম্বর লাইনটা এক্সিকিউট হবার কথা না, তারপর আসতেছে আমাদের 23 নম্বর লাইন, এভাবে স্টেপ বাই স্টেপ আসার কথা না। কিন্তু এবার দেখেন আমাদের আউটপুটে কি আসে, আউটপুটে আসতেছে উল্টাটা, প্রথমে ফার্স্ট, তারপর থার্ড, তারপর হচ্ছে আমাদের মানে যেটা সেকেন্ড করতেছে। হ্যাঁ এটা কেন আসতেছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার, যে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার সুযোগ দেয়। সো এটা আমরা কিভাবে করতে পারি, সেট টাইম আউট ফাংশন দিয়ে করছি, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। সেট টাইম আউট ফাংশন আমাদের সিনক্রোনাস ফাংশনগুলোকে অ্যাসিনক্রোনাস ভাবে করে। সো সেট টাইম আউট কিভাবে কাজ করে, প্রথমে সে একটা কলব্যাক ফাংশন নেয়, তারপর দ্বিতীয় প্যারামিটারে সে একটা টাইম নেয়, যে কোন টাইমে তাকে কি করতে হবে, বুঝছেন। সেট টাইম আউট প্রথমে একটা কলব্যাক ফাংশন নেয় আর দ্বিতীয় প্যারামিটারে সে একটা মানে টাইম নেয়, এভাবে কাজ করে। আমরা প্রথমে এখানে মিস্টেক করছি, কোনো ফাংশন না দিয়ে আরেকটা ফাংশন দিয়ে দিয়েছি, কিন্তু অথচ এখানে আমাদেরকে একটা ফাংশন দিতে হবে। এই যে দেখেন এখানে আমরা কি একটা অ্যানোনিমাস ফাংশন দিয়েছি, তারপর ওই ফাংশনের ভিতরে আরেকটা কিছু ইমপ্লিমেন্ট করছি, যে প্রিন্ট মানে এটা আর কি, যে আই লাভ ইউ না কি নিউজ, এটাই মানে বুঝতে পারছেন। এবার আমাদের কোশ্চেন মানে আমার একটা কাজকে সময় দিয়ে ডিলে করে, বিষয়টা এখানে অ্যাসিনক্রোনাস ভাবে হলো না, যে স্টেপ বাই স্টেপ সিনক্রোনাস আকারে না হওয়ার অ্যাসিনক্রোনাস ভাবে হলো। তো এখন কোশ্চেন আসতে পারে আমরা কখন অথবা কেন অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করব আর সিনক্রোনাস কেন ইউজ করব না। অনেক সময় দেখা যায় না আমাদের ডাটাবেস থেকে অথবা কোনো এপিআই থেকে ডাটা আনার সময় একটা টাইম লাগে, ওই টাইমটা আমরা অ্যাসিনক্রোনাসের ভিতরে দিয়ে দেবো, যে আমরা কি বলে ডাটাবেস অথবা এপিআই রিলেটেড কোনো কাজ করলে আমরা অ্যাসিনক্রোনাস ফাংশন ইউজ করবো, কারণ এপিআই থেকে ডাটা আসার সময় কিছুটা টাইম লাগে। ওই টাইমের জন্য আমাদের প্রোগ্রামে যাতে প্রবলেম না হয়, তাই আমরা ওগুলোকে অ্যাসিনক্রোনাস ফাংশনে নিয়ে যাব, বুঝছেন। এটা হচ্ছে কথা। এই তো তাহলে অ্যাসিনক্রোনাস বিষয়টা মানে কনসেপ্টটা তো বুঝছেন, যে অ্যাসিনক্রোনাস আমরা কিভাবে অথবা কোথায় ইউজ করব। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটা ফাংশন হচ্ছে সেট ইন্টারভাল, এগুলো লারাভেল জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। সেট ইন্টারভাল
লারাভেলে কাজ করতে করতে লারাভেল দিয়ে বোঝায়। এই যে সেট ইন্টারভাল ফাংশনও সেম, এটাও একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। তারপর প্রথমে সে একটা কলব্যাক ফাংশন নেয়, তারপর একটা টাইম নেয় যে কোন কত টাইম পর পর সে মানে সে কাজ করবে। সেট ইন্টারভাল টাইম কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর সে আরেকটা ফাংশনকে কল করে অথবা কিছু একটা কাজ করে, মানে বুঝছেন? তারা এখানে কমেন্ট আউট করে আপনাকে ভেঙে ভেঙে বুঝাই। সেট টাইম আউট, সেট ইন্টারভাল টাইম আউট তো দেখালাম। সেট ইন্টারভাল ফাংশনের প্রথম প্যারামিটার একটা হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন হচ্ছে ফাংশন, তারপর ফাংশন মানে শেষ করলাম। তারপর দ্বিতীয় প্যারামিটার সে একটা টাইম নেয়। সো টাইমে আমরা দিলাম মনে করেন 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। তারপর এই ফাংশনের ভিতরে আপনি যে টাস্কটা করবেন সেটা সে 1 সেকেন্ড পর পর করবে, অথবা আপনি যে টাইম দিবেন ওই টাইমের মধ্যেই মানে সে করবে। সো আমরা এখানে কনসোল ডট লগ করি আই এম ফ্রম সেট টাইম ইন্টারভাল ইন্টারভাল। এই দেখেন এখন আমাদের কি হয়, প্রতি 1 সেকেন্ড পর পর আমাদের সেট ইন্টারভাল টাইমটা মানে কল হচ্ছে। এই যে দেখেন 6 7 8 দেখছেন, এখানে মানে প্রতি সেকেন্ডে আমাদের এই ফাংশনটাকে কল করতেছে। আচ্ছা দাঁড়ান এটাকে আরেকটু করি, এটা থাক, ঠিক আছে। তাহলে সেট টাইমার আর সেট ইন্টারভাল এই দুটো ফাংশন তো বুঝছেন যে দুটো ফাংশন কিভাবে কাজ করে। এই যে ফাংশনের সিনট্যাক্স লিখাটা তো সেমই, বাট চেঞ্জ শুধু সেট টাইম ওটা সেট টাইম দুই ফাংশনের কাজ কিন্তু আলাদা। সেট টাইমের ফাংশন আপনার কোনো কাজকে ডিলিট করে মানে কোনো কাজকে ডিলে করে দেয়, আর সেট ইন্টারভাল ফাংশন আপনার কোনো কাজকে একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে অর্ডার করে যে তুমি এই কাজটা 1 সেকেন্ড পর পর করবা, এরকম আর কি। মানে দুটো কিন্তু আলাদা 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 ফাংশন। আমি অ্যাসিনক্রোনাস ফাংশনের সিনক্রোনাসের জন্য সেট টাইমারটাকে ইউজ করছি, আর ইন্টারভালটাকে এমনিতে দেখাইলাম আর কি। এগুলোর কিন্তু মানে অনেক কাজ আছে যেগুলো আপনি ফিউচারে দেখতে পাবেন। সো আগে থেকে পরিচিত করে রাখি। দুটার মধ্যে পার্থক্যটা কি ভাই? দুটার মধ্যে পার্থক্যটা হিউজ। সেট টাইমার ফাংশন কি করে, প্রথমে একটা কলব্যাক ফাংশন নেয়, তারপরে একটা টাইম নেয়, মানে দুটার মানে সেম। তারপরে এখন হচ্ছে এদের কাজ কি। সেট টাইমার ফাংশন কি করে, একটা নির্দিষ্ট সময়ের পর একটা কাজ করে, এটা বুঝেন। সেট টাইমার ফাংশন কি করে, একটা নির্দিষ্ট সময়ের পরে একটা কাজ করে, যেটা আপনি ডিফাইন করে দিবেন। আর সেট ইন্টারভাল হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা কাজ করবে। এবার বিষয়টা বুঝছেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে কাজ করবে, আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর কাজ করবে। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, এখানে সেট টাইমারটা আমাদের সেট টাইমার ফাংশন হচ্ছে আমরা 2 সেকেন্ড পর আমাদেরকে এই স্ট্রিংটা আমাদেরকে প্রিন্ট করবে, এটা হচ্ছে সেট টাইমারটা আমরা एग्जांपल দেখছি। আর সেট ইন্টারভাল আমরা কি করছে 1 সেকেন্ড পর পরেই আমাদেরকে এই প্রিন্টটা করবে, যে এই কাজটাই মানে বারবার করবে, এই কাজটাই বারবার হবে একদম ইনফিনিটি পর্যন্ত। এই যে দেখেন 121 122 মানে 1 সেকেন্ড পর পর এই ফাংশনটাকে কল করতেছে, মানে এই স্ট্রিংটাকে যেটা আমরা করতেছি মানে প্রিন্ট অথবা console.log কিছু একটা, মানে দুটোর মধ্যে ডিফারেন্স তো বুঝতে পারছেন? ওকে ফাইন। সো এটাকে কমেন্ট আউট করে রাখি, নাহলে আমাদের সিস্টেম ক্র্যাশ করবে, কারণ 1 সেকেন্ড পর পর কল হচ্ছে। সো তারপর এগুলা আরো অ্যাডভান্স ফিচার আছে, যেমন প্রমিস, তারপরে অ্যাসিং await। এগুলো আমরা যে সময় এপিআই নিয়ে কাজ করব তখন এই সময় প্রমিস কি, তারপরে অ্যাসিং await এসব কি ইউজ করে ওগুলো দেখাবো। সো আজকে আমরা দেখব অ্যারে মেথড, জাভাস্ক্রিপ্টে অ্যারে মেথডগুলো দেখবো। ওই দিন তো আমরা জাস্ট একটা অ্যারে কিভাবে ইটারেট করতে হয় ওইটা দেখাতে গিয়ে কিছুটা গড়বড় ফাঁকে ফেলছিলাম, কাজ করে নাই। আজকে দেখবে কিভাবে অ্যারে নিয়ে কাজ করতে হয়। ভাই আপনাকে অবজেক্ট দেখাইছিলাম, অবজেক্ট ওই যে কার্লি ব্রেসেস দেয়া। আচ্ছা তাহলে অবজেক্ট আরেকটু ক্লিয়ার করি। সো মনে করেন লেট পারসনস, PERSON পারসন নামে আমরা একটা অবজেক্ট নিলাম। অবজেক্ট কিভাবে শুরু হয়, আমাদের সেকেন্ড ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট দেয়া। তারপর অবজেক্টের দুইটা থাকে, একটা কি একটা ভ্যালু। কিটা হচ্ছে আপনার এটা মানে প্রপার্টি, আর ভ্যালু কিটা হচ্ছে আপনার বাম সাইডেরটা, যে কি এটা হচ্ছে একটা কি, আর এটা হচ্ছে একটা ভ্যালু। সো আমরা এখন এভাবে নেব। সো আমাদের প্রথম কি একটা পার্সনের কি থাকতে পারে, তার নাম থাকতে পারে। তার নাম কি
মনে করেন দিলাম শাহিন, এনিওয়েজ একটা দিলাম, তার এজ দিলাম, এজ একটা ইন্টিজার হতে পারে, যে ইন্টিজারের ইয়ে লাগে না, এজ হচ্ছে 10। তারপর আর কি দেওয়া যেতে পারে, তারপর আমরা ইচ্ছেগুলো ফ্লোট ভ্যালু, মানে ফ্লোট ভ্যালু রাখতে পারি। 1 মিনিট, ফ্লোট কি দেওয়া যায়, আরে এখন তো কিছু আসতেছে না। আচ্ছা আমরা একটা টেস্ট কিছু একটা দিলাম, আমরা এখানে একটা ফ্লোট ভ্যালু রাখছি। এবার দেখেন আমরা অবজেক্টের ভিতরে কিন্তু একটা ফাংশনও রাখতে পারবো, বুঝছেন বিষয়টা? অবজেক্টের ভিতরে আমরা একটা ফাংশনও রাখতে পারবো। যে মনে করেন এখানে একটা ফাংশন, মানে ফাংশন নাম হচ্ছে গেট নেম। গেট নেম হবে আমাদের একটা ফাংশন, যে গেট নেম একটা ফাংশন। সে কি করে, সে কিছু একটা রিটার্ন করে, রিটার্ন কি করে, দিস ডট নেম। এখন বিষয়টা বুঝেন, এখানে দিস ডট নেম কেন দিছি, এখানে নেমটা হচ্ছে আমাদের একটু আপডেট, আপনার ডিসপ্লে আপডেট হচ্ছে না বা আপনার নেট স্লো, এই কারণে খুব সমস্যা, 100% শিওর। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে আসুক, তাহলে আমরা দেখতেছি। রাইট, ঠিক আছে ভাই, ঠিক আছে। সো দেখে এবার আমরা মানে এখানে কি করলাম, আমি আপনাকে আবার বুঝাই। এখানে আমরা পার্সন নামে একটা অবজেক্ট নিছি, অবজেক্টের দুইটা পার্ট, একটা কি আর একটা ভ্যালু। আমাদের নেম হচ্ছে কি আর এখানে স্ট্রিংটা হচ্ছে ভ্যালু। তারপর হচ্ছে এজ 10, অবশ্যই আমরা এজ 10 ভ্যালু, হ্যাঁ এজ 10 না এজ 21। তারপর হচ্ছে আরেকটা হাইট নিছি, মানে 5.8 ফুট। তারপর আমরা ফাংশনের ভিতরে কিন্তু আরেকটা আবার ইয়ে নিতে পারি, আরেক সরি আমরা অবজেক্টের ভিতরে কিন্তু আরেকটা ফাংশন নিতে পারি, অথবা অনেকগুলো ফাংশন নিতে পারি। সো আমরা একটা পার্সন অবজেক্টের ভিতরে একটা ফাংশন নিছি, তার নাম হচ্ছে গেট নেম। গেট নেম হচ্ছে একটা ফাংশন, সে কি করে, সে আমাদেরকে দিস ডট নেম রিটার্ন করে। এখানে আমি যদি নেম দিতাম, শুধু নেম দিতাম, তাহলে এখানে একটা ইরর দিতে হবে, কারণ এখানে নেম বলতে কিছু নেই। এখানে দিস নেম বলতে বোঝানো হয়েছে এই ফাংশনের, মানে এই অবজেক্টের ভ্যালুগুলোকে যদি আমি অবজেক্টের ভিতরে ইউজ করতে চাই, তাহলে দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয়। এটা তো আপনি অবজেক্ট ওরিয়েন্টেড থেকে হয়তো বা জানতে পারেন। ভার্সিটিতে জাভা কোর্সে করেছিল না, যে আমরা একটা ক্লাসের ভিতরে যদি ওই কোনো প্রপার্টি অথবা মেথডকে ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয়। মনে আছে না ভাই? ওকে ফাইন, ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে দিস কিওয়ার্ড দিয়া আমরা ওই পার্সনের ওই অবজেক্টের কোনো প্রপার্টি অথবা ভ্যালুকে ইউজ করতে পারতেছি। তারপর দেখেন আমরা অবজেক্টের ভিতরে কিন্তু আমরা অ্যারে নিতে পারি, সেটা এখন আমরা দেখি। সেম মনে করেন কি দেওয়া যায়, স্কিলস, SKILLS, স্কিল নামে একটা অ্যারে। স্কিল মনে করেন আমার স্কিল হচ্ছে PHP, তারপর হচ্ছে JS, আচ্ছা এখানে ডাবল কোটেশন দিয়েছি, মানে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা দিস ডট নেম, এই যে এই ভেরিয়েবলটা কি আমার ওই যে শাহিন নামে যে নেমে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ওইটাকে রেফার করতেছে এক্স্যাক্টলি। হ্যাঁ আপনি তাহলে বুঝতে পারছেন। তাহলে আপনার মানে ফাংশন অবজেক্টের ভিতরে কিভাবে ফাংশন ইউজ করতে হয় ওইটা ক্লিয়ার। তারপর অবজেক্টের ভিতরে কিভাবে ওই অবজেক্টের ভ্যালুটাকে ইউজ করতে হয় ওটা তো বুঝছেন, মানে দিস কিওয়ার্ড দিয়া। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? তারপর এখন আমরা আরেকটা দেখতেছি, অবজেক্টের ভিতরে আমরা চাইলে কিন্তু অ্যারে ইউজ করতে পারতেছি, যে স্কিলস নামে আমরা তিনটা মানে একটা অ্যারে নিছি, তারপর ওই অ্যারের তিনটা ভ্যালু নিছি, PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন, বুঝছেন? যে আমরা অবজেক্টের ভিতরে আমরা অ্যারে নিতে পারি। ওকে ফাইন, এবার আমরা অবজেক্টের আরো দেখি, আমরা চাইলে অবজেক্টের ভিতরে আবার অবজেক্ট নিতে পারবো, বুঝছেন বিষয়টা? মানে জাভাস্ক্রিপ্ট কত শক্তিশালী, FRIENDS। মনে করেন ফ্রেন্ডস নামে একটা কি নিলাম, ওই কিটা আবার একটা অবজেক্ট, তারপর ওই কির মনে করেন আবার সেম নাম আছে, তারপর এজ আছে, সেই তারপর এই ফ্রেন্ডস নামক যে অবজেক্ট, ওই অবজেক্টের আবার অবজেক্ট থাকতে পারে, মানে এভাবে মাল্টিপল, মানে নেস্টেড, এগুলো ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। মানে বিষয়টা তো বুঝতে পারছেন যে আমরা অবজেক্টের ভিতরে তাহলে সবকিছুই করতে পারবি। আমরা জাভাস্ক্রিপ্টে যে এপিআই নিয়ে কাজ করি, এপিআই আমাদেরকে এই অবজেক্টগুলো দেয়, আর অবজেক্টগুলো হয় নেস্টেড আকারে, বুঝছেন? সো আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে অবজেক্টে ডিপেন্ড করতে হয় সেটা দেখলাম। সো এবার আমরা দেখব কিভাবে অবজেক্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো
মনে করেন প্রিন্ট, যদি আমরা প্রিন্ট পার্সন দেই, দেখি আমাদেরকে কি দেয়। এই যে দেখেন, ওয়েট এ সেকেন্ড, উপরেগুলো আমাদেরকে প্রবলেম করতেছে। সেট টাইম আউট। এই যে দেখেন আমাদেরকে একটা অবজেক্ট মানে রিটার্ন করতেছে, জাস্ট আমরা যেটা প্রিন্ট করতেছি। আর এই ফাঁকে আরেকটা জিনিস দেখাই, আমরা জাভাস্ক্রিপ্টে কোনো ভেরিয়েবল অথবা কোনো কিছু যদি ডাটা টাইপ চেক করতে চাই, মানে ওটার ডাটা টাইপ কি, সেটার জন্য আমরা একটা, ওটা কিভাবে চেক করবো সেটা আমি আপনাকে এখন দেখাই। যে টাইপ অফ, না 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 টাইপ অফ, এই কিওয়ার্ড দ্বারা আপনি জাভাস্ক্রিপ্টের কোনো ভ্যালু, এটা কোন ডাটা টাইপের আপনি সেটা দেখতে পারবেন, মানে চেক করতে পারবেন। যে টাইপ অফ মানে এভাবে দেখেন, এখানে প্রিন্ট দিলে আপনার মাথা খুলে যেতে পারে। মনে করেন কনসোল ডট লগ, তারপর হচ্ছে টাইপ অফ, তারপর হচ্ছে টাইপ অফ দিয়ে আপনার কিসের ডাটা টাইপ দেখতে চাচ্ছেন ওইটার নাম দেবেন। মনে করেন এখানে একটা ভ্যালু নেই, লেট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 10। এখন দেখেন এর ডাটা টাইপ কি, দেখেন এর ডাটা টাইপ হচ্ছে নাম্বার। জাভাস্ক্রিপ্টে ইন্টিজারকে আমরা নাম্বার দ্বারা ডিফাইন করি। সো এটা অবশ্যই নাম্বার দেবে, অবশ্যই নাম্বার, ঠিক আছে। তারপর দেখি এ থেকে একটা স্ট্রিং নেই, মনে করেন একটা স্ট্রিং নিচ্ছে, দেখবেন আমাদেরকে স্ট্রিং রিটার্ন করবে। এই যে স্ট্রিং, যে আমরা জাভাস্ক্রিপ্টে কোনো ভ্যালু অথবা কিছু একটা ডাটা টাইপ যদি চেক করতেছে, তাহলে আমরা টাইপ অফ কিওয়ার্ডটাই ইউজ করি। এটা মনে রাখবেন, এটা অনেক কাজে লাগে আপনার এপিআই নিয়ে কাজ করার সময়, বুঝছেন। সো আমরা এখন দেখি যে প্রিন্ট টাইপ অফ, দেখেন আমাদেরকে অবজেক্ট বলবে, এই যে এটা একটা অবজেক্ট, কারণ পার্সন একটা অবজেক্ট। সো এখন আমরা দেখি কিভাবে আমরা অবজেক্টের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব। সো মনে করেন পার্সন ডট, আমরা ডট নোটেশন দিয়ে আমরা অবজেক্টের ভ্যালুগুলোকে ইউজ করতে পারি। সো দেখেন আমি এখানে পার্সনের পর ডট দেওয়ার পরে আমি কয়েকটা সাজেশন করছি, যেমন এজ কিওয়ার্ডগুলো এর নেমগুলো চলে আসছে, মানে এই কিওয়ার্ডগুলো চলে আসছে। সো আমরা কি করব, ডট নোটেশন দিয়ে আমরা অবজেক্ট ইউজ করতে পারতেছি। সো আমরা যদি এখন দিয়ে পার্সন ডট এজ, তাহলে আমাদের পার্সনের এজটা চলে আসবে, এজ 21st। সো এভাবে যদি আমরা অবজেক্টের মেথড ইউজ করতে চাই, তাহলে গেট নেম, যে পার্সন ডট নেম মানে অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট আপনার কি এর নেম, বুঝছেন। তাহলে আমরা ওই অবজেক্টটাকে ইউজ করতে পারবো। এই যে দেখেন আমরা ফাংশনটাকে কল করছি যে পার্সন ডট গেট নেম কি করে, আবার গেট নেম আমাদেরকে ওই ফাংশনের একটা প্রপার্টিকে রিটার্ন করে, বুঝছেন বিষয়টা। সো এটা তো হচ্ছে আমাদের সিঙ্গেল একটা অবজেক্টের ক্ষেত্রে। সো আমাদের যদি মাল্টিপল অবজেক্ট হইতো, তাহলে আমরা কিভাবে করতাম। সো এটার জন্য আমাদের অনেকগুলো ফাংশন আছে, যেমন অ্যারে ফিল্টার, অ্যারে ম্যাপ, তারপর ফর স্লাইস সর্ট। সো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে দেখবো। যে অ্যারে ফাংশন, ARR অ্যারে ফাংশনস। সো লেট একটা অ্যারে নিয়ে নেই, যে অ্যারের উপর আমরা কাজ করব। সো আমরা একটা ইন্টিজার টাইপের একটা অ্যারে নেই, 10 20 50, আচ্ছা আমি আন্দাজে নিছি, এটা কোনো ফ্যাক্ট না, 90। সো আগে প্রথমে দেখি এটা ডাটা টাইপ কি, মানে এমনিতে দেখলাম আর কি, টাইপ অফ অ্যারে। এখানে অ্যারে দেওয়া, তারপর মনে করেন না যে এটা আমাদের অ্যারে হয়েছে, এখানে এটা আমি ইচ্ছা করে দিয়ে দিছি, এখানে ভেরিয়েবল যে কিছু হতে পারে, অ্যারে নাম দিয়েছি। এই যে দেখেন এটা একটা অবজেক্ট। আচ্ছা ওয়েল, জাভাস্ক্রিপ্টে অ্যারে কিন্তু একটা অবজেক্ট, বুঝছেন। জাভাস্ক্রিপ্ট অ্যারেকে একটা অবজেক্ট আকারে মানে ট্রিট করে, বুঝছেন। এটা আবার অনেক মানে একটা মানে লেন্দি হিস্টোরি, এটা অন্যদিন বলবো যে অবজেক্টকে কেন, অ্যারেকে কেন অবজেক্ট বলে, এটা অন্য কোনো একদিন বুঝাবো। ঠিক আছে, ফাইন। সো আমরা দেখি কি হয়েছে, আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তারপর অ্যারেটাকে প্রিন্ট করলাম, এই যে আসছে, তো ফাইন। তারপর আমরা এখন অ্যারের ফাংশনগুলোকে দেখব। সো প্রথমে দেখি সর্ট, অ্যারে ডট সর্ট। আমরা যদি অ্যারে ডট সর্ট এই ফাংশনটা যদি ইউজ করি, মানে বিল্ট ইন ফাংশন, তাহলে আমাদের অ্যারেটা সর্টও মানে অ্যারেটাকে সর্ট করে দেবে, বুঝছেন। এই যে আমাদের 10 50 40 60 এরকম বা আকারে আসছে না, এই যে 10 40 50 60 80 90 মানে সর্ট করে দিছে, অ্যাসেন্ডিং অর্ডারে করে দিছে, অ্যাসেন্ডিং আকারে, এটা অ্যাসেন্ডিং আকারে মানে সর্ট করে। সো তাহলে জাভাস্ক্রিপ্টে কিভাবে সর্ট করতে হয় ওটা দেখছেন, মানে দেখাইলাম। তারপর আরেকটা ফাংশন, আরো অনেক ফাংশন আছে,
যে আমাদের মানে কি বলে এর প্রত্যেকটা এলিমেন্টকে কিভাবে ইউজ করতে পারি, অবশ্যই 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 লুপ দেওয়া। এক্ষেত্রে লুপের ক্ষেত্রে আপনি পরের লুপটা সবসময় ইউজ করবেন, বুঝছেন? সো আমরা দেখি কিভাবে কিভাবে পরের লুপটাকে ইউজ করতে হয়। পরের লুপ ইউজ করার জন্য প্রথমে অ্যারে, তারপর ডট ফর ইচ, তারপরে একটা মানে এর প্যারেন্থেসিস, তারপরে ফরেস্ট ফাংশন একটা কলব্যাক ফাংশন নেয়। এই যে দেখেন এখানে আমাকে হিন্টস দিয়ে দিছে যে ফরেস্ট ফাংশন একটা কলব্যাক ফাংশন নেয়। সো কলব্যাক ফাংশনকে আমরা মানে একটা অ্যারে ফাংশন দিয়ে অ্যারে ফাংশন, তারপর দিই, তারপর ওই ফরেস্ট ফাংশন, ওই কলব্যাক ফাংশনটা আবার তিনটা প্যারামিটার। প্রথমটা হচ্ছে আইটেম অথবা ভ্যালু, ওই এর ভ্যালু, তারপর হচ্ছে ইন্ডেক্স, আর থার্ড প্যারামিটার হচ্ছে অপশনাল, যে অ্যারে, এগুলো আপনার দিলে হবে না দিলে হবে। তারপর আমরা কি পাচ্ছি যে কলব্যাক ফাংশনের আইটেম প্রপার্টিতে আমরা ওই অ্যারের এলিমেন্টগুলোকে পাচ্ছি, যে অরের এসি ইন্ডিভিজুয়ালি আইটেমগুলোকে পাচ্ছি। যে প্রিন্ট আইটেম যদি দেই, একটা বুঝলে বাকি সবগুলো বুঝবেন। এই যে দেখেন আমাদের অ্যারের প্রত্যেকটা আইটেমকে প্রিন্ট করে দিতেছে, বুঝছেন? তারপর আমরা এখানে যদি ইন্ডেক্স দেই, ইন্ডেক্স, এই যে দেখেন আমাদের ইন্ডেক্সগুলোকে দিচ্ছে 0 1 2 3 4 5, যে আমাদের 5টা ইন্ডেক্স আছে। আর থার্ড প্যারামিটার ওটা আমাদের মানে যে অ্যারে দেবে ওই অ্যারেটাকে আমাদেরকে আবার দেবে। এই দেখেন ওই অ্যারেটাকে আমাদেরকে প্রত্যেকবার দিতেছে। সো বেসিক্যালি এখানে হচ্ছেটা কি, প্রথমে ফরেস্ট ফাংশনটা আমাদেরকে ফরেস্ট ফাংশনের প্রথম প্যারামিটার। হ্যাঁ ভাই, এতবার অ্যারেটা দেখাইছে, এটা হচ্ছে বিহেভিয়ার, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার। আপনার হয়তো বা এই অ্যারেটা নিয়ে আবার এই লুপের ভিতরে কাজ করা লাগতে পারে, মানে আপনাকে বাই ডিফল্ট ভাবে ওইগুলো দেওয়া আছে। সো এটা মনে রাখবেন যে ফরেস্ট ফাংশন তিনটা প্যারামিটার নেয়। প্রথমটা হচ্ছে আইটেম, দ্বিতীয়টা হচ্ছে ইন্ডেক্স, আর তৃতীয়টা হচ্ছে আপনার অ্যারে, যে ওই অ্যারেটা দেয়। আচ্ছা আমি এখানে লিখে দেই, প্রথমটা হচ্ছে আইটেম অথবা ভ্যালু, আইটেম, তারপর হচ্ছে ইন্ডেক্স, তারপর হচ্ছে ওই অ্যারে, মানে নিজস্ব অ্যারেটা দেয়। সো আপনার যদি এখন মনে হয় যে জাস্ট আপনার আইটেমটা লাগবে, আপনার এই দুইটা প্যারামিটার আর লাগবে না, মানে দেওয়া লাগবে না। যে মনে করেন আপনি এখন আইটেম নিয়ে কাজ করবেন, যে প্রত্যেকটা আইটেম দরকার আমার, যে প্রত্যেকটা আইটেমের সাথে আমি এক যোগ করবো, log5, মানে সরি 1 না 5, এই দেখেন 15 55 45 এরকম আর কি। আমরা কি বলে সি প্রোগ্রামিং এ ফর লুপ ইউজ করতাম না, ফর i = 0, তারপর ওই অ্যারে অফ i+1 এরকম করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদেরকে বিল্ট ইন ভাবে এগুলো দিয়ে দিছে, যে ফরেস্ট ফাংশন কিভাবে ইউজ করতে হয়। সো এটা তো বুঝছেন। আমরা অ্যারেকে কিভাবে ইটারেশন করতে পারি, মানে ফরেস্ট দিয়া, আসলে হ্যাশ দিয়ে দেই, হ্যাশ তো নেয় না, ফর ইচ। সো আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে আরো অনেকভাবে ইটারেশন করতে পারি, আমাদেরকে অনেক ফাংশন দিয়ে দিছে। সো আমরা আরেকটা ফাংশন দেখবো, এটার নাম হচ্ছে ফিল্টার, filter। সো ফিল্টারের সেম। আচ্ছা, সো ফিল্টার প্রথমে একটা ভেরিয়েবলে মনে করেন টেম্পোরারি একটা ভেরিয়েবল নিলাম, তারপর ওই ভেরিয়েবলের মধ্যে অ্যারে ডট ফিল্টার, এই ফিল্টার ফাংশনটাকে কল করলাম। দেখেন ফিল্টার ফাংশনের সেম একটা কলব্যাক ফাংশন নাই, ওই কলব্যাক ফাংশনের আবার তিনটা প্যারামিটার, প্রথমটা হচ্ছে ভ্যালু, দ্বিতীয়টা ইন্ডেক্স, আর তৃতীয়টা আবার অ্যারে, সেম। সো আমরা দেখি ভ্যালু অথবা আইটেম, ভ্যালু, ইন্ডেক্স, তারপর হচ্ছে অ্যারে। আচ্ছা দাঁড়ান, আমাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সরি মানে প্রথম ব্র্যাকেট, যেহেতু এটা একটা অ্যারো ফাংশন। আচ্ছা আমরা অ্যারো ফাংশন না নিয়ে নরমাল ফাংশন নিই, যাতে আপনার সব ধরনের কনফিউশন দূর হয়ে যায়। ফিল্টার ফাংশনের জন্য কি ভেরিয়েবল নিতে হয়? কই ভেরিয়েবল নিতে হয়? না না না, এটা জাস্ট আমি আপনাকে দেখালাম, এটার পরে কাজ আছে। আচ্ছা নিলাম, সমস্যা নেই। সো আমাদের ফিল্টার ফাংশনে সেম কাজ করা আছে, অ্যারে নরমাল ফাংশনতে অ্যারে সেম হয় না, মানে এখানে অ্যারো ফাংশন নিছি আমরা, আর এখানে নরমালে এরোনিয়াস আকারে ফাংশন নিছি, দুটো সেম কাজ করে। তারপর আমরা শর্টকাটের ক্ষেত্রে অ্যারো ফাংশনটা ইউজ করে ভালো, তাই না? যে এখানে একটা ফাংশন কিওয়ার্ড দেব, এর থেকে বেটার আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করি। এই যে দেখেন কত ইজিলি তারও কোনটাকে আর কত অর্গানাইজ ভাবে দেখা যায়, তাই না? অ্যারো ফাংশন আমরা এই কারণে ইউজ করি। সো দেখেন অ্যারো ডট ফিল্টারের আবার তিনটা প্যারামিটার নেয়, ভ্যালু, ইন্ডেক্স, অ্যারে। সো দেখেন আমরা এখন ইন্ডেক্সটাকে নিয়ে কাজ করব। সো রিটার্ন
আমাদেরকে অ্যারে ডট ফিল্টারে রিটার্ন করতে হয় যে রিটার্ন ভ্যালু, তারপর এখানে একটা কন্ডিশন দিতে হয় যে একটা কন্ডিশনের উপর আমাদেরকে ওই ভ্যালুটাকে রিটার্ন করবে। সো মনে করেন 20 থেকে বড় ভ্যালুগুলোকে আমাদেরকে রিটার্ন করবে যে অ্যারে ডট ফিল্টার, বুঝছেন? তারপর ওই কি বলে, তারপরে 20 থেকে বড় ভ্যালুগুলোকে আমাদেরকে রিটার্ন করবে। তারপর ওই ভ্যালুগুলো তো কোথায় একটা স্টোর করতে হবে, তাই এই জন্য আমরা একটা টেম্পোরারি নামক একটা ভেরিয়েবল নিলাম যে টেম্প ইজ ইকুয়াল টু এটা, বুঝছেন? যে আমি এখানে আগেই একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিচ্ছি, এখন তো বুঝতে পারছেন যে আমাদেরকে 20 থেকে বড় একটা অ্যারে রিটার্ন করবে। এই ফিল্টার ফাংশন আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করে, এটা মনে রাখবেন। সো এখন আমরা দেখি টেম্প, এখন আমরা টেম্পটাকে প্রিন্ট করে দেখি যে প্রিন্ট টেম্প। এখানে আমাদের টেম্প কি আছে, এই যে 50 40 60 80 90, কিন্তু আমাদের মেইন অ্যারেটা হচ্ছে 10 থেকে শুরু। আচ্ছা 50, তাহলে আমি 40 থেকে মানে 50 থেকে দিই, তাহলে পার্থক্য বুঝতে আরো সুবিধা হবে। এই যে 60 80 90 এই তিনটা ভ্যালু দিচ্ছে আমাদেরকে, মানে আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করতেছে, বুঝছেন? আচ্ছা ওকে ফাইন। সো তাহলে এখন আপনি আপনার প্রয়োজন মতো এগুলো ইউজ করবেন। আচ্ছা একটা রিয়েল এক্সাম্পল দেখাই, মানে অ্যাকচুয়ালি রিয়েল না, রিয়েল এভাবেই কাজ করে, মানে আমি লাস্ট উইক এভাবে কাজ করছি। মনে করেন আমাদের একটা অ্যারে আছে, তারপর আমরা এমন একটা ফাংশন বানাবো, ওই ফাংশন আমরা একটা ফাংশন আমরা একটা অ্যারে প্যারামিটার দেবো আর একটা টার্গেট নামে একটা ভ্যালু প্যারামিটার দেবো, যে তারপর ওই ফাংশনটার কাজ থাকবে যে আমাদের ওই যে ভ্যালুটা দেবো যেটা টার্গেট, ওই টার্গেট ভ্যালুটা ছাড়া বাকি অ্যারের এলিমেন্টগুলোকে রিটার্ন করবে। মানে বিষয়টা বুঝছেন আমরা কি করতে চাচ্ছি? দাঁড়ান আমি একটু মেস আপ করে ফেলছি মানে বলতে গিয়া। সো আমাদের আচ্ছা আপনাকে আমি একটা প্রবলেম দেই, প্রবলেমটা হচ্ছে আপনাকে আমি একটা এমন একটা ফাংশন বানাতে বলবো যে ফাংশনে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে অ্যারে নেয় আর একটা হচ্ছে একটা টার্গেটেড ভ্যালু নেয়। সো যে ফাংশনটা ক্রিয়েট করবেন ওই ফাংশনের কাজ হচ্ছে ওই টার্গেটেড ভ্যালু ছাড়া বাকি অ্যারেটাকে রিটার্ন করতে হবে। মনে করেন আমাদেরকে এখানে একটা অ্যারে আছে 10 50 40 60 80 90, এটা একটা অ্যারে। সো আর আমাদের টার্গেটেড ভ্যালু মনে করেন হচ্ছে 40। সো আমরা এমন একটা ফাংশন বানাবো, ওই ফাংশনে এই অ্যারেটা দেবো আর একটা 40 নামে একটা ভ্যালু দেবো, তারপর ওই ফাংশনটা আমাদেরকে শুধু 40 ছাড়া বাকি নাম্বারগুলোকে রিটার্ন করবে। বুঝছেন প্রবলেমটা? মানে রিয়েল এক্সাম্পলে মানে রিয়েল কেসে এরকম সিচুয়েশন হয় যে আপনার ডাটাবেস থেকে একটা অ্যারে আসবে, তারপর ওই অ্যারেকে আপনি কাটছাট করবেন। সো আমরা এখন দেখি এভাবে কিভাবে করতে পারি। সো একটা ফাংশন নেই, ফাংশন নাম কি দেওয়া যায়, কোনো নাম তো মাথায় আসতেছে না। আচ্ছা আওয়ার ফাংশন দেই, আওয়ার ফাংশনে প্রথমে একটা অ্যারে নেয়, অ্যারে তারপর দ্বিতীয় জন্য একটা টার্গেট নামে একটা ভ্যালু নেয়। সো এখন আমরা কিভাবে কি করব, একদম ইজি। আমরা এখন অ্যারে ফিল্টার দিয়ে কিভাবে ওটা ইউজ করতে হয় সেটা আমরা দেখি। আচ্ছা আপনি হয়তো কনফিউশনে পড়ে যাবেন, এখানে বিআরআর দেই। সো ইন্টিজার না লেট টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। সো টেম্প নামে ভেরিয়েবলে কি করবে, বিআরআর ডট ফিল্টার ফাংশনটাকে কল করবে, তারপর একটা আইটেম যাবে, তারপর হচ্ছে কল ব্যাক, দেখেন রিটার্ন আইটেম নট ইজ ইকুয়াল টু টার্গেট। এখন বিষয়টা দেখেন এখানে অ্যাকচুয়ালি হয়েছে নাকি। আমরা এখানে অ্যারে ফিল্টারে কি দেখছি, অ্যারে কিভাবে কাজ করে, একটা অ্যারে ফিল্টার একটা রিটার্নের উপর কাজ করে, যে একটা কন্ডিশন দিবেন, ওই কন্ডিশনের সাথে যদি মানে সাকসেস হয় তাহলে আমাদেরকে ওই কন্ডিশনের উপরে ভিত্তি করে একটা অ্যারে দিবে। সো এখানে আমরা কি করছি, একটা ফাংশন বানাইছে আওয়ার ফাংশন নামে, একটা প্যারামিটার অ্যারে আর একটা হচ্ছে টার্গেট। সো আমরা টেম্পোরারি নামক একটা ভেরিয়েবল নিয়েছি, তারপর অ্যারে ফিল্টারটাকে কল করছি, তারপর রিটার্ন করছি আইটেমের সাথে ওই টার্গেটেড নাম্বার ছাড়া বাকি নাম্বারগুলা আমাদেরকে মানে রিটার্ন করবে, যে এই অ্যারে ফিল্টার ফাংশনটা, বুঝছেন? আর এখানে কি করছি আমরা, এখানে আমাদেরকে রিটার্ন করবে 50 থেকে যত ভ্যালু আছে ওই অ্যারের 50 থেকে যত ভ্যালু আছে ওইগুলোকে রিটার্ন করবে। আর এখানে আমাদের প্রবলেমটা ছিল যে আমরা যেই নাম্বারটা দেব ওই নাম্বার ছাড়া বাকিগুলো আমাদেরকে রিটার্ন করবে। সো
সো আমাদের জাভাস্ক্রিপ্টে কোন ফাংশন রিটার্ন করে আমাদেরকে এরকম কেস অ্যারে ফিল্টার ইউজ করে, মানে অ্যারে ফিল্টার ফাংশন আমাদেরকে এরকম অ্যারে রিটার্ন করে। সো সো সেটা এখন কোথায় আছে আমাদের টেম্প নামক ভেরিয়েবলে। সো আমরা এখন টেম্পটাকে রিটার্ন করে না দেবো, রিটার্ন টেম্প, টেম্পে কিন্তু একটা অ্যারে। সে এখন দেখেন এখানে আবার রিটার্নে মেস আপ করে ফেললেন না, এই রিটার্নটা হচ্ছে আমাদের অ্যারে ফিল্টারের রিটার্ন, বুঝছেন। আর এখানে কন্ডিশন হচ্ছে আইটেম নট ইকুয়াল টু টার্গেট, এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম পাচ্ছে, একবার ইটারেশনের উপর প্রত্যেকটা আইটেমটা পাচ্ছে। সো এরকম আর কি। তো এখন ফাংশনটাকে আমরা কল করি, পোস্টম্যান চালু হয়ে যাচ্ছে, প্রিন্ট আওয়ার ফাংশন, তারপর আমাদের হচ্ছে অ্যারে, তারপর আমাদের টার্গেটেড ভ্যালু মনে করে দিলাম 50 দিলাম, দাঁড়ান পোস্টম্যান চালু হয়ে গেছে। আরে এই যে দেখেন এখানে বিষয়টা হয়তো বুঝছেন, মানে প্রিন্ট মানে হচ্ছে কনসোল ডট লগ, তারপর কনসোল ডট লগের ভিতরে আমাদের ফাংশনটাকে কল করেছে, ফাংশনের প্রথম প্যারামিটার আমাদের অ্যারে, যেটা হচ্ছে আমাদের মেইন অ্যারে, যেটাকে নিয়ে আমরা কাজ করি, তারপরে টার্গেটেড ভ্যালু হচ্ছে 50। এখন আমাদের আউটপুট হবে 50 ব্যতীত বাকি সব নাম্বার। সো সেটা আমরা দেখি, এই যে দেখেন এখানে কোনো 50 নাই, অথচ আমাদের মেইন অ্যারেতে 50 ছিল। মানে অ্যারে ফিল্টারের কিভাবে রিয়েল কেসে ইউজ করতে হয় বিষয়টা তো বুঝছেন। ওকে ফাইন, বুঝলে তো ভালোই। আচ্ছা এটা আমি একটা বিআরএস দিছেন, বিআরআর এটা তো আপনি ফাংশন, এখানে তো প্যারামিটার আমরা পাস করতেছি, প্যারামিটারের নাম তো যে কোনো কিছুই হতে পারে, এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট কল করছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আওয়ার ফাংশনের ভিতরে আরেকটা প্যারামিটার নিছেন বিআরএস। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি এখানে প্রথমে অ্যারে দিছিলাম, আপনি হয়তো এটা ভাবতে পারেন এখানে অ্যারে হওয়ার কারণে আমি এখানে আমি অ্যারে দিছি, কিন্তু এটা না, প্যারামিটার আর আর্গুমেন্ট দুটো আলাদা। আপনি ভিডিওতে দেখেন আমি প্রথমে এখানে অ্যারে দিছি, মানে এ ডাবল আর, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখন তো বুঝতে পারছেন যে প্যারামিটার এবং আর্গুমেন্ট আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, বুঝছেন। ঠিক আছে, সো অ্যারে ফিল্টার আমাদের গেল। সো নেক্সট দেখি কি আছে। ফিল্টার দেখছি, ম্যাপ দেখছি না, ম্যাপ দেখি নাই, ম্যাপও সেম ভাবে আমাদেরকে, মানে পরে যেভাবে কাজ করে ম্যাপও আমাদের মানে সেম ভাবে কাজ করে। সো কি করি, অ্যারে ডট ম্যাপ, তারপর এটা সেম ভাবে তিনটা ইয়ানে প্যারামিটার, একটা নাম্বার, একটা ইন্ডেক্স, আর তারপর একটা অ্যারে। সো আমরা আইটেম দেই, আইটেম, এটা হচ্ছে কলব্যাক ফাংশন, এটা কিন্তু একটা ফাংশন, যে একটা ভ্যালু আর একটা ইয়া, তারপর হচ্ছে লগ প্রিন্ট আইটেম। এই যে দেখেন আমরা এর প্রত্যেকটা এলিমেন্ট পাচ্ছি, যে এখন কোনটা দিয়ে, এখন আমরা ম্যাপ দিয়ে পাচ্ছি। সো এগুলো আপনি আপনার মানে ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে কখন ফিল্টার ইউজ করবেন, কখন ম্যাপ ইউজ করবেন, বুঝছেন। এখানে ম্যাপও আবার সেম তিনটা প্যারামিটার নেয়, সেটা আমি তো বললাম আর দেখাইলাম না, আপনি নিজে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তারপর আমাদের শর্ট গেছে, তিনটে গেছে, এখন স্লাইস দেখবো। আচ্ছা আগে থেকে কনক্যাট। সো আমাদের উপরে একটা অ্যারে আছে এ ডাবল আর নামে, সো আমরা আরেকটা অ্যারে নেই, লেট বি ইজ ইকুয়াল টু 100 500 600। আমরা এখন দুইটা অ্যারেকে একসাথে করব, মানে এ অ্যারের সাথে বি অ্যারেটাকে আমরা একসাথে করব। সো প্রিন্ট এ ডাবল আর ডট কনক্যাট, কার সাথে কনক্যাট করব, বি নামকে অ্যারের সাথে। সো দেখেন আমাদের কি হয়েছে, 10 50 40 60, তারপর শেষে যোগ হয়েছে 100 500 আর 600। জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কত ইজিলিতে দিয়ে দিতেছে যে দুইটা অ্যারেকে আমরা একসাথে করব, জাস্ট কনক্যাট, এই প্রিবিল্ট কনক্যাট ফাংশনটাকে ইউজ করলে হয়ে যাচ্ছে। তাহলে এটা কোনো ভেরিয়েবলে রাখলাম না, শর্ট করব কেমনে? কেন মানে বুঝলাম না, আপনি দুইটা অ্যারে যদি আমি শর্ট করতে চাই, এখানে তো শর্ট তো করি না ভাই, এখানে তো হচ্ছে কনক্যাটিনেশন, কনক্যাট করছি, মানে আবার যদি এটাকে মার্জ করছি, শর্টিং করতে আবার শর্ট করবেন। আচ্ছা আচ্ছা বুঝছি, ওয়েট আমি আপনার কথা বুঝতে পারছি, এক সেকেন্ড। লেট temp temp is equal to array dot concat, প্রথমে হচ্ছে প্রথম অ্যারে কার সাথে কনক্যাট করব। আচ্ছা এখানে উল্টাটা দেখি, p dot
কনকেট বি এর সাথে আমরা কনকেট করব এ অ্যারেকে, মানে প্রথম অ্যারেকে। সো এখন আমরা আমাদের টেম্পের ভিতরে আমরা অ্যারেটা পাচ্ছি, যে প্রিন্ট টেম্প। এই যে দেখেন আমাদের এখন বি অ্যারেটা আসতেছে। এখন আমরা টেম্প ডট সর্ট, বুঝছি। আমরা এখন টেম্প অ্যারেটাকে সর্ট করব। যে দেখেন আমাদের সর্টিং ভাবে চলে আসছে। সর্টিং ভাবে আসছে না? আসে নাই তো। আচ্ছা এখানে মনে হয় সর্ট করা যায় না, কনকেটিনেশন অ্যারেকে মনে হয় সর্ট করা যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কনফিগারেশন অ্যারেকে সর্ট করা যায় না। আচ্ছা ওইটা আমাদের বোঝান না, আমরা সর্ট করতে গেলে দুইটাকে সর্ট করে আবার কনকেট করব, ওইটা ফ্যাক্ট না। বুঝছেন? আচ্ছা ভাই, রিয়েল লাইফে শর্টিং কি কাজ লাগে? আরে ভাই রিয়েল লাইফে কোন ফাংশন কোন সময় কাজ লাগে এটা তো আপনি বুঝতেই পারবেন না। এগুলা আপনার সাথে আপনাকে জানিয়ে রাখতে হবে যে এই ফাংশন দ্বারা এই কাজটা করা যায়, এটা জাস্ট মনে রাখবেন। এখন একটা एग्जांपल তো কিছুক্ষণ আগে দিলাম যে আমাদের ডাটাবেস থেকে একটা অ্যারে আসবে, তারপরে একটা ফাংশন আমরা ক্যালকুলেশন করব, একটা ভ্যালু দেব, ওই ভ্যালু থেকে আমাদেরকে অ্যারেটাকে বাদ দিয়ে দেবে। এই যে দেখেন আমি রিসেন্টলি এই কাজটা করছি গত পরশুদিন। এটা তো নাক্সট.js দিয়ে করা। তারপর আমি আপনাকে দেখাই যে অ্যারে ফিল্টার এই ফাংশনটাকে আমি ইউজ করছি। বাই দাঁড়ান 1 মিনিট। ভাই জাভাস্ক্রিপ্ট অনেক মজা, আপনি যদি এই বিষয়টা মানে বুঝেন। কই আমরা স্টোরকে স্টোর অ্যাসাইনমেন্ট এই যে দেখেন ফিল্টার কই FILTER। এতগুলো ল্যাঙ্গুয়েজ আপনার মাথায় কেমনে রাখ? আরে ভাই আমি কিছুই পারি না, অনেক কিছু শিখার বাকি এখনো। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি তো বুটস্ট্র্যাপই পুরা মাথা নিতে পারলাম না ভাই, আপনার PHP প্র্যাকটিসের অভাব, বুঝছেন? আপনি প্র্যাকটিস করেন না। আমি আপনাকে টাস্ক দিই, এগুলা আপনাকে অনেক টাইম দিতে হবে। টাইম না দিলে কোনো কিছু পসিবল না, বুঝছেন? প্রচুর টাইম দিতে হবে, বুঝছেন? আপনাকে বললাম না 3 মাস কোনো আড্ডা টাড্ডা চলবে না, শুধু কোড আর কোড। 3 মাস পর আপনাকে নিজে, আমি চাচ্ছি 3 মাস 3-4 মাসের মধ্যে আপনাকে একটা স্টেজে নিয়ে যেতে, যে আপনি কিছু একটা পারেন, অথবা আমি কিছু একটা আপনাকে শিখাইছি। আমি ওই টার্গেটে আছি। যেমন আপনাকে প্রতিদিন ক্লাস নেওয়ার আগে অথবা দুপুরে বলে রাখি যে ভাই আজকে ক্লাস নেব, মানে বুঝছেন? মানে আমি অফিসে যা শিখি, মানে রিয়েল যা কাজে আসে, আমি চাই ওইগুলো আপনাকে শিখাতে, যাতে আপনি শর্টকাটে শিখতে পারেন। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি এই ফিল্টার ফাংশনটাকে এখানে ইউজ করছি। এখানে সেম আমাদের টাস্কটা ওইরকম ছিল যে আমরা একটা অ্যারে আসবে, তারপর অ্যারের উপর একটা ডাটার উপর ডিপেন্ড করে ওখানে কিছু একটা করব। যে ওটাই কিভাবে করছি আমরা এই ফিল্টার মেথড দিয়া, এভাবে আপনার কাজে লাগবে আর কি। এই যে এরকম আর কি। এখন এগুলো দেখলে আপনার মাথা ঘুরবে, সো এসব দেখে লাভ নাই। এনিওয়েজ আপনি এসব করবেন ইনশাআল্লাহ। সো দেখেন এই তো, সো এটা তো বুঝছেন। সো আপনি আমাকে কোশ্চেন সর্ট কিভাবে, মানে কোথায় ইউজ করতে পারি, সো এটা আপনার ইউজ কেসের উপর আসবে। এখন আমি আন্দাজে কোথায় বলবো যে আমার এখন মাথায় আসছে না, ঠিক আছে ভাই। সো আমি আপনাকে ফিল্টার एग्जांपल দিয়ে বুঝাইলাম যে ফিল্টার एग्जांपल আপনি রিয়েল লাইফে কোথাও ইউজ করতে পারতেছেন। সো ওটা আপনাকে জানতে হবে যে আপনি ফিল্টার কেন ইউজ করবেন, কেন অ্যারে ম্যাপ ইউজ করবেন, কেন পরে ইউজ করবেন। ফিল্টার আপনি ওই সময় ইউজ করবেন যে আপনার এখন ওই অ্যারেটাকে কোনো কাটছাট করার পর ওই ভ্যালুটা লাগবে, ওটা আমরা কিভাবে করতে পারি, ফিল্টার ফাংশন দিয়ে। এটা জাস্ট মনে রাখবেন যে অ্যারেটাকে আমরা কাটছাট করার পর একটা নতুন অ্যারে পাই, ওই অ্যারেটা হচ্ছে আমাদের ফিল্টার। এনিওয়েজ এটা মনে রাখবেন। সো আমাদের ফাইন্ড গেছে। আচ্ছা ফাইন্ড আর ইন্ডেক্স একটা দেখি। প্রিন্ট অ্যারে ডট ফাইন্ড। ফাইন্ড দ্বারা তো বুঝে যাচ্ছে যে ফাইন্ড কি, মানে ফাইন্ডের বাংলা কি, কোন ভ্যালুতে খোঁজা। আচ্ছা যাই হোক, ফাইন্ড কাজ করে দেখেন। দাঁড়ান আমিও ভুলে গেছি, কারণ আমি সবকিছু মনে রাখি না। যে সময় আমার কাজে লাগে ওই সময় আমি ওইগুলো দেখি। অ্যারে ডট ফাইন্ড কোথায়, এখানে আছে না? আচ্ছা আচ্ছা সরি, এখানে একটা কলব্যাক ফাংশন নেই, আমি তো কলব্যাক ফাংশনের মধ্যে দিতে ভুলে গেছি। সো কলব্যাক ফাংশন আবার একটা আইটেম নেয়, অথবা একটা ভ্যালুর একটা নাম দিলাম আমি আইটেম, তারপর হচ্ছে রিটার্ন আইটেম
item is equal to আরে ধরো item equal to 50 অ্যারো ফাংশনটা কেমনে তুলেন? অ্যারে ফাংশন কেমনে তুলি বলতে ওই যে অ্যারো এটা এটা এন্টার দিলে কি অ্যারো আসে? এন্টার না তো আমার এখানে এক্সটেনশন দেয়া আছে আপনি ইকুয়াল সাইন তারপর হচ্ছে ওইটা কি বলে আরে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ওইটা অ্যারে পয়েন্ট দাঁড়ান অ্যারে পয়েন্টটা ফাংশন একটু দেখি অ্যারে পয়েন্ট এলিমেন্ট 10 থেকে বড় এলিমেন্ট আচ্ছা বুঝছি অ্যারে ফাইন্ড এলিমেন্টটি কি করে অ্যারে মানে কোনো কিছু খোঁজা তারপর কি কিসের উপর মানে খোঁজে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর খোঁজে আমরা জাস্ট এখানে এটাকে কপি করে তাহলে আরো বোঝাতে সুবিধা হবে ইরেজ console.log_find প্রথমে আমরা একটা অ্যারে নিচ্ছি মনে করি অ্যাজ ইট ইজ আমাদের অ্যারে আছে তারপর অ্যারের উপর আমরা ফাইন্ড মেথডটা করব তারপর হচ্ছে একটা কলব্যাক ফাংশন তারপর 10 থেকে বড় এখানে কন্ডিশনটা হচ্ছে 10 থেকে বড় যে এলিমেন্টটা থাকে ওই এলিমেন্টটা আমাদেরকে রিটার্ন করবে এখানে অবশ্যই আসার কথা 130 দেখি হ্যাঁ সরি 12 আসছে আচ্ছা ঠিক আছে অবশ্যই 12 তে আসবে 130 কিভাবে এই যে 10 থেকে বড় এলিমেন্টটা হচ্ছে প্রথম এলিমেন্টটা দেবে এই যে 10 থেকে বড় প্রথম এলিমেন্টটা সে পাইছে 12 সে ইনস্ট্যান্টলি এখানে রিটার্ন করে দেবে মানে বুঝছেন সো আপনাদের যদি রিয়েল কেস এমন হয় যে একটা অ্যারে থাকবে অ্যারে থেকে মনে করেন 1 থেকে 100 পর্যন্ত আছে আপনার 50 এর বড় যে প্রথম ভ্যালুটা দরকার ওই ভ্যালুটা লাগবে তো এটার জন্য আপনি কি করবেন অবশ্যই অ্যারে ফাইন্ড মেথডটাকে ইউজ করবেন বুঝছেন এরকম রিয়েল কেস আপনাকে নিজে ভাবতে হবে যে বুঝছেন সো অ্যারে ফাইন্ডটা গেছে কনকেটে গেছে ফাইন্ড ইনডেক্স অফ দ্য কি করে এটা তো বুঝতেই পারছেন যে অ্যারের একটা ইনডেক্স কত আচ্ছা এটা তো ইনডেক্স আচ্ছা আপনি এখানে মোড দিলে আমি আপনাকে এগুলো লিংক দিয়ে দেব আপনি সবকিছু এখানে পাবেন বুঝছেন তারপর আর দুটো আছে দুইটা করাই আজকে ক্লাস শেষ করব কলব্যাক তো বুঝেছি ফাংশন বুঝেছি স্লাইস আর স্প্লাইস আচ্ছা ফাইন স্লাইস মানে স্লাইসের বাংলা কি মানে কাটা আমরা একটা অ্যারেকে যদি কাটতে চাই আমাদের একটা ইউজ কেস এরকম আসতে পারে যে আমরা অ্যারেকে কাটবো মানে অ্যারেকে কাটা সেটা আমাদের মতো করব সো কিভাবে করতে পারি লেট একটা টেম্পোরারি ভেরিয়েবল নেই কারণ ওই স্লাইস আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করে সো অ্যারে ডট স্লাইস তারপর কত থেকে কাটবো আমাদের একটা ইনডেক্স দিতে হবে যে আমরা 0 ইনডেক্স থেকে কাটবো তারপর কয়টা এলিমেন্টকে কাটবো মনে করেন দুইটা এলিমেন্ট এখানে বিষয়টা বুঝেন এখানে কি হয়েছে আমাদের একটা অ্যারে তারপর অ্যারেটাকে আমরা স্লাইস করবো অথবা কাটবো তারপর স্লাইস মেথডের প্রথম প্যারামিটারটা হচ্ছে মানে কোথা থেকে কাটবো মানে 0 ইনডেক্স থেকে কাটবো 0 ইনডেক্স থেকে তারপর হচ্ছে দুইটা ইনডেক্স পর্যন্ত আচ্ছা ঠিক আছে মানে 0 ইনডেক্স থেকে কাটা শুরু করব তারপর দুটো এলিমেন্টকে কাটবো এটা আপনি মানে বুঝবেন তারপর প্রিন্ট টেম্প এগুলা নিজের ভাষায় শিখতে হয় এই যে কাটাকাটি মাটামাটি এগুলো আরো অনেক প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আছে না যে এইভাবে করবে আমি এগুলো আমার নিজের মতো করে শিখছি আর নিজের মতো করে বুঝাই এই যে দেখেন এখানে একটা প্রবলেম দেখেছে অ্যারে আইডেন্টিফায়ার অ্যারে অলরেডি ডিক্লেয়ার্ড এখন যদি আমরা বার ইউজ করতাম তাহলে আমাদেরকে এই প্রবলেমটা দিত না বুঝছেন লেট আর বার কেন ইউজ করবেন এটা তো অবশ্যই একটা প্রবলেম আমরা সেম স্কোপে দুইটা ভ্যালুকে সেম ভাবে ডিক্লেয়ার করছি এটা একটা প্রবলেম না এই যে সো বার দেখেন এখন কোনো প্রবলেম নাই এই যে দেখেন দুটো এলিমেন্ট দিছে 10 আর 50 10 50 কিভাবে আসছে একটা অ্যারে 0 ইনডেক্স থেকে কাটা শুরু করছে তারপর দুই পর্যন্ত কাটবে 0 1 দুটো ইনডেক্স 0 1 বুঝছেন 10 আর 50 মানে 10 আর 50 কাটা আমাদেরকে দিছে আর বাকি অ্যারেটা আগের মতই আছে বুঝছেন যে অ্যারে স্লাইস এখন আমরা দেখব অ্যারে স্লাইস আর স্প্লাইস বুঝছেন এগুলো স্পেলিং এ পার্থক্য আছে স্লাইস আমরা স্লাইস দেখছি এখন হবে স্প্লাইস ইনভার্স let temp is equal to array dot splice splice সেম কত থেকে কাটবো আর কয়টা কাটবো মনে করেন দুইটা কাটছি প্রিন্ট temp এই দেখেন সেম রেজাল্ট দিচ্ছে 10 আর 50 এবার একটা জিনিস দেখেন প্রিন্ট
অরিজিনাল অ্যারে। এখন আমরা অরিজিনাল অ্যারেটা দেখি। অরিজিনাল অ্যারেটা কিন্তু আবার মানে অরিজিনাল অ্যারে থেকে কাটা দিছে যে 40 60 80 90। আমাদের অরিজিনাল অ্যারেটা ছিল কিন্তু এটা 10 50 এটা। সো আমরা অ্যারে স্প্লাইস করার কারণে আমাদের অরিজিনাল অ্যারে থেকে ভ্যালুগুলোকে কাটা দিছে। আমরা যদি এখন অ্যারে স্লাইস দেখি, অ্যারে স্লাইস কিন্তু অরিজিনাল অ্যারের কোনো পরিবর্তন করে না। এই যে দেখেন অ্যারে স্লাইস আমাদেরকে কি করছে প্রথমে, এই দেখেন আগে এটা কমেন্ট আউট করি, প্রিন্ট টেম্প। এই টেম্পে কি করতেছে, আমরা স্লাইস থেকে 0 থেকে দুইটা এলিমেন্ট আমাদেরকে আছে, 0 থেকে দুইটা এলিমেন্ট আমাদেরকে কাটা দিয়েছে, কিন্তু মেইন অ্যারেটার কোনো পরিবর্তন করে নাই। বুঝছেন দুইটার মধ্যে ডিফারেন্সটা? বুঝছেন? সো এখন আপনার ইউজ কেস যদি এরকম আসে যে আপনার মেইন এলিমেন্ট করলে আমার মূল অ্যারেটাকে আগের মতো রাখবে, মূল অ্যারের কোনো চেঞ্জ করবে না। আর স্প্লাইস ইউজ করলে দুইটা মানে মূল অ্যারেকে চেঞ্জ করে দিবে। এটা হচ্ছে ডিফারেন্স। বুঝছেন? আপনাকে হয়তো ইন্টারভিউ কোশ্চেনে এটা মানে এটা আক্সো করতে পারে যে স্লাইস আর স্প্লাইসের মধ্যে পার্থক্য কি। সো পার্থক্য এটাই যে একটা মূল অ্যারেকে পরিবর্তন করে আর একটা মূল অ্যারেকে পরিবর্তন করে না। বুঝছেন? আজকে ক্লাস ভাই এতটুকু থাক, আর করাইতাম না। আচ্ছা ঠিক আছে ভাই আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট গেছে, এটা কিন্তু আপনি বারবার দেখবেন। আর মজিলা ডট কি বলে W3 স্কুল আর developer.mozilla.org এগুলো দেখবেন, কারণ আরো অনেক বিস্তারিত আছে এইভাবে বলার। আমি তো জাস্ট আপনি শর্টকাটে কিভাবে বুঝতে পারেন আমি জাস্ট ওইটা বলছি। আপনি যদি আমারটা যদি না বুঝেন তাহলে আপনি এখান থেকে আরো দেখতে পারেন, আমি আপনাকে দেখাই দিছি। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন।